কি মিলে গেল তো? হ্যাঁ, এমন যে ঘটতে পারে বহুবার বলেছে। জন মাগুফুলিকে দিয়ে সূত্রপাত। তানজানিয়ার রাষ্ট্রপতি তিনি প্যান্ডেমিক, যাকে আমরা প্ল্যান্ডেমিক বলি, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। মাস্ক বিধি নস্যাৎ করেছিলেন। আর কি করেছিলেন? ছাগল, পেঁপে ইত্যাদির আরটিপিসিআর টেস্ট করে দেখিয়ে দিয়েছিলেন যে ব্যাপারটা আসলে ঘোটালা। তারপরে কি হলো? তারপরে আমরা জানি তার রহস্য মৃত্যু হলো। শুধু মাগুফুলি নয়, জন মাগুফুলি নন, এরকম আরও চারজন রাষ্ট্রপ্রধান যারা এই ন্যারেটিভ, এই জায়নিস্ট ন্যারেটিভের বিরুদ্ধাচরণ করেছিলেন, তাদের একই পরিণতি হয়। অমৃতস্বপত্র দ্বিতীয় খণ্ডে সে বিষয়ে তাদের নাম উল্লেখ করে লিখেছে। তো সেই বিষয়ে এখানে আলোচনা করলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে। তবে এখন কেন এই ভিডিও? কেন ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, যারা এই বিধি, এই ন্যারেটিভ, এই আহামরি মহামারী যে নামেই ডাকুন, যারা বিরুদ্ধাচরণ করেছিলেন এবং স্পষ্ট কথায় নাকচ করে দিয়েছিলেন বিভিন্নভাবে, বিভিন্ন ভঙ্গিমায়, তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে ধনী, ধনকুবের বলা যাবে, অবশ্যই ধনকুবের তো বটেই, 7.7 বিলিয়ন অ্যাসেট যার, সেই ডোনাল্ড ট্রাম্পের ওপরে হামলা পেনিসেলভেনিয়াতে যখন তিনি র্যালি করছিলেন। আপনারা জানেন যে এবছরেরই নভেম্বর মাসে, সম্ভবত নভেম্বরের 4 তারিখে পরবর্তী মার্কিন নির্বাচন হতে চলেছে এবং এই নির্বাচনে রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী হওয়ার জোরদার সম্ভাবনা। এই কারণেই কি তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে? খবরে আমরা জানতে পাচ্ছি যে একটি বুলেট তার কানকে ঘেঁষে, আমরা রক্তপাত দেখেছি ক্যামেরায়, ঘেঁষে গ্রেজ করে বেরিয়ে গেছে এবং তার সঙ্গে অ্যাটেন্ডি একজন ছিলেন, যারা ছিলেন তাদের মধ্যে একজন মারা গেছেন এবং একজন সিরিয়াসলি আহত হয়েছেন। কে গুলি চালিয়েছে? ম্যাথিউ ক্রুকস বলে একটি 20 বছরের, কি বলবেন, কিশোর না যুবক, যুবকই বলা উচিত। তো তাকে কি করা হয়েছে? তার কাছে কোনো জবানবন্দি পাওয়া গেছে? না না না, সে রাস্তা ওরা রাখে না। কেনেডির ক্ষেত্রেও রাখেনি। আমেরিকাতে এখন আমরা জানি যে 4 জন মার্কিনী প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। সবচেয়ে বেশি পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এইরকমভাবে অ্যাসাসিনেশন রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে 4 জনকে এইভাবে, ডোনাল্ড ট্রাম্প হলে 5 জন হতো। শুধু তাই নয়, রোনাল্ড রেগানের ওপরও 1981 সালের মার্চ মাসে হামলা হয়। আসুন একটু গভীরে যাই। তো সেই ম্যাথিউ ক্রুকস, 20 বছরের এই যুবক, তিনি একটি ছাদে উঠে পড়েন রাইফেল নিয়ে। তো তাকে নাকি মানে র্যালিতে আসা দর্শকেরা নাকি সন্দেহ করেন। কয়েকজন সিকিউরিটি অফিসার যারা সেখানে ছিলেন, যেমন FBI, মানে বড় বড় সিকিউরিটির ব্যাপার তো সেখানে, তাদেরকে নাকি টিপ করিয়েছিলেন, মানে জানানো হয়েছিল যে এরকম একটা সন্দেহজনক আচরণ এক যুবকের আমরা দেখেছি। তো একজন সিকিউরিটি অফিসার নাকি পাইপ বেয়ে নাকি সেই ছাদে বা কোনোভাবে ছাদে ওঠে এবং তাকে নাকি সেই যুবকটি রাইফেল দেখায় এবং সে ভয়ে নেমে আসে, আর কোনো অ্যাকশন নেয় না। তারপরে কখন অ্যাকশন নেওয়া হলো? যখন গুলি চলল। একজন মারা গেলেন অ্যাটেন্ডি, একজন সিরিয়াসলি আহত এবং ট্রাম্পের কানের পাশ দিয়ে কান ঘেঁষে গুলি বেরিয়ে গেল। তারপর কি হলো? সেই যুবককে সাসপেক্টেড বলা হচ্ছে। তো বিচার টিচারের কোনো জায়গা নেই, একেবারে দেন অ্যান্ড দেয়ার তাকে গুলি করে হত্যা করা হলো। কি সন্দেহ হচ্ছে না
এটা তো আমেরিকান ভূতপূর্ব রাষ্ট্রপতিকে হত্যা করার একটা পরিকল্পনা, তো তার কাছে তো অনেক তথ্য পাওয়া যেতে পারতো। তাকে কি কোনোভাবে, এখন তো অনেক প্রযুক্তি আছে, তাকে কি কোনোভাবে প্যারালাইজ করে, অবশ করে, অনেক অনেক রকমের বুলেটস আছে এখন, আপনারা জানেন, অনেক টেকনোলজি আছে, তাকে করা যেত না? যেত, আমার মনে হয় যেত। তো তাকে নীরব করে দেওয়া হলো। এখন কি বলা হচ্ছে, যেটা প্রতিবারে অন্য রাষ্ট্রপতির হত্যাকাণ্ড চেষ্টার ক্ষেত্রেও একই কথা বলা হয়, এক্ষেত্রেও কি বলা হচ্ছে, হি অ্যাক্টেড অ্যালোন, মানে পেছনে কেউ ছিল না, তার হঠাৎ করে মনে হয়েছে আমি ভূতপূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করব, তার জন্য তিনি একটি রাইফেল ব্যবস্থা করে ছাদে উঠে পড়লেন। তো সেখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কেমন ছিল? ডোনাল্ড ট্রাম্পের তো ইলেকশন প্রার্থী, রিপাবলিকান পার্টির সবচেয়ে প্রভাবশালী এক ব্যক্তিত্ব, তো তার সিকিউরিটি ল্যাবসটাও তাহলে বলুন। যদি বলা হয় যে কেউ কেউ এখন অলরেডি বলছে ডোনাল্ড ট্রাম্প নাকি নিজেই নাকি ভাড়াটারা করেছেন কাউকে করে, সিম্প্যাথি ওয়েব তৈরি করবার জন্য তিনি নাকি এই কাণ্ডটি ঘটিয়েছেন বলে অনেকে দাবি করছেন, তাই তো? তাহলে এখন যদি প্রশ্ন করা হয়, তেমন যদি হয়েও থাকে, যদিও সেরকম সম্ভাবনা আমি দেখছি না, আমার বিশ্লেষণ তা বলছে না, আমি আসছি এই ভিডিওর পরবর্তী অংশে সেই ছবিটি আপনাদের সামনে তুলে ধরব। তো সেক্ষেত্রে এফবিআই সেখানে কি গাবজাল দিচ্ছিল? তাদের সিকিউরিটি তো পৃথিবীর সেরা সিকিউরিটি, তাই তো, হাইয়েস্ট সিকিউরিটি বলা হয়। তো তাহলে সেই ক্ষেত্রে কেন এটা ঘটলো, এই ল্যাবস কেন ঘটলো? ওটা ছোট এলাকা যেখানে এটা র্যালি হচ্ছিল, এমন নয় যে বিশাল বড় এলাকা, তাকে নখদর্পণে রাখা যাবে না, এমন নয়। এই প্রযুক্তিময় ডিজিটাল প্রযুক্তির যুগে, সার্ভেলেন্সের যুগে, যখন সাধারণ মানুষের জীবন সার্ভেলেন্সের দ্বারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তো সেই সময়ে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তিত্বকে তাকে সিকিউরিটি দেওয়া গেল না কেন? প্রশ্ন জাগছে না? আর এত বড় একজন ক্যান্ডিডেট যাকে বলা হয়, আমরা জানি, তো তাকে হত্যা করবে একটি যুবক, হঠাৎ করে তার কেন মনে হলো, মোটিভ কি, কিছুই জানা গেল না, তাকে হত্যা করা, পাল্টা মেরে ফেলা হলো। তো প্রথম যখন তাকে দেখা গিয়েছিল তখন তো তাকে ছেড়ে দেওয়া হলো। কোনো একজন নাকি তাকে দেখেছিল, সিকিউরিটি অফিসার, তিনি নাকি বন্দুকের সামনে পড়ে পিছিয়ে আসেন, তো তারপরে তিনি বাকিদেরকে খবর দিতে পারেননি, ঘিরে ধরতে পারেননি, তো তিনি চুপ করে গেলেন কেন তখন? অনেক প্রশ্নও যাচ্ছে না? তারপরে তাকে মেরে ফেলা হলো যাতে করে আর কোনো খবরই না পাওয়া যায়। হ্যাঁ, এই খেলাটা, এই ছকবাজিটা কিন্তু এখনকার নয়, মানে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেই ঘটলো এমন নয়। যত আমেরিকান রাষ্ট্রপতি হত্যা করা হয়েছে বা হত্যার চেষ্টা হয়েছে, যখনই তাদের ধরা গেছে আর কি, বেশিরভাগ ক্ষেত্রেই মেরে দেওয়া হয়েছে। আর যদি ধরাও যায় তখন বিচার টিচার টুকটাক প্রহসন হয়েছে, হওয়ার পরে কি বলা হয়, হি অ্যাক্টেড অ্যালোন, অর্থাৎ পেছনে কেউ ছিল না, তিনি একাই এই হত্যার কাজটার দায়িত্বটা নিজেই প্ল্যান করেছেন, নিজেই এক্সিকিউট করেছেন বা এক্সিকিউট করবার চেষ্টা করেছেন। পেছনে কেউ ছিল না, কোনো শক্তি ছিল না, কোনো সাম্রাজ্যবাদী শক্তি, কোনো পুঁজিবাদী শক্তি, কেউ ছিল না। তিনি একাই কোনো এক ফাইন মর্নিংয়ে তার মনে হয়েছে যে না, একটা বড় সড়ো কাজ করতে হবে, মারিত গন্ডার লুতিত ভান্ডার, এরকম একটা স্বপ্ন দেখতে দেখতে তিনি একটা রাইফেল হাতে নিয়ে কর্মসূচি রূপায়ণে নেমে পড়েন, মানে অ্যাক্টেড অ্যালোন। আর কিভাবে বলা হয়, আর কি যুক্তি দেওয়া হয়? পাগল, ইনসেন, হ্যাঁ, এমনও বলা হয়, পাগল বা ইনসেন, এই দুটোই আছে। মেরে দিলেও বা বেঁচে থাকলেও ওরা বেশি দিন বেঁচে থাকে না। আমি আসছি এক এক করে, তারপরে ডোনাল্ড ট্রাম্পে বিস্তারিত যাব, কেন এই হত্যাকাণ্ডটাকে আমার এটা বলেছিলাম যে এটা হতেই পারে, হবেই। যারা প্যান্ডেমিকে বিরোধিতা করেছেন, নতুন বিশ্ব ব্যবস্থার এই যে ন্যারেটিভ, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তাদের এই পরিণতি অনিবার্য। তবে যারা শক্তিশালী যেমন ডোনাল্ড ট্রাম্প, তাদের ক্ষেত্রে খুব একটা সহজ হয় না, বা বরাত জোরেরও ব্যাপার আছে, লাকেরও ব্যাপার আছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এই যেমন ধরুন জেফ কেনেডি, তার হত্যাকাণ্ড বিষয়ে বিস্তারিত আলোচনা অমৃতস্বপত্র 2য় খণ্ডে আছে, আমি সংক্ষেপে বলছি এখানে।
তাকে কে হত্যা করে? ডালাসে, টেক্সাসের ডালাসে যখন তিনি দর্শকদের অভিবাদন নিচ্ছিলেন, গ্রিটিংস নিচ্ছিলেন, এবং তিনিও গাড়িতে করে, হুড খোলা গাড়িতে করে হাত নাড়ছিলেন, গাড়িতে চড়ে, পাশে ছিলেন তার স্ত্রী জ্যাকলিন কেনেডি। সেই সময় তাকে গুলি করা হয় এবং তিনি মারা যান। সঙ্গে সঙ্গে না হলেও কিছুক্ষণের মধ্যেই মারা যান। তাকে কে গুলি করে? অসওয়াল্ড বলে একজন ব্যক্তি। বেশ, তাকে ধরা হয় এবং তাকে ধরা হয়ে পুলিশ কাস্টডিতে যখন অসওয়াল্ড রয়েছে, একটা আন্ডারগ্রাউন্ড পুলিশ কাস্টডি, সেখানে লাইভ ক্যামেরা রয়েছিল কিন্তু সেই সময়। হ্যাঁ, সেই সময় জ্যাক রুবি বলে আরেকজন কিভাবে যেন ঢুকে পড়েন এবং অসওয়াল্ডকে হত্যা করেন। ভাবতে পারেন কত কিছু জানা যেতে পারত অসওয়াল্ডের কাছ থেকে, কিন্তু সেটা দুদিনের মাথাতেই নভেম্বরের 22 তারিখে কেনেডিকে হত্যা করা হয় এবং তার দুদিনের মধ্যেই অসওয়াল্ডকে হত্যা করা হয়। কে করেন? জ্যাক রুবি বলে এক নাইট ক্লাব ওনার, নাইট ক্লাবের মালিক। বেশ ভালো কথা। এবার তার বিচার শুরু হয়। বিচারে প্রথমে কি হলো, তাকে মানে তেমন কোনো কিছু না পেয়ে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়, মানে ট্রায়ালে তাকে খালাস করা হয়। ভাবতে পারেন, ভাবা যায় জুডিশিয়ারিতে ওদের কত বড় এই শক্তি, যারা বিশ্ব নিয়ন্ত্রণের স্বপ্ন দেখে, সেভাবে এগিয়ে যাচ্ছে। সেই জায়নির শক্তির কতটা ক্ষমতা, ক্যাপেবিলিটি দেখুন, যে সেই জ্যাক রুবি অসওয়াল্ডকে হত্যা করে। বেশ ভালো কথা। তারপর তার বিচার হয়। প্রথমে দোষী নাকি পাওয়া যায়নি, আবার আওয়াজ ওঠে, স্বাভাবিক, কেনেডি খুব জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন, পুনরায় বিচার বা রিট্রায়ালের জোরদার দাবি ওঠে। তো রিট্রায়ালের প্রক্রিয়া শুরু হয়, কিন্তু সেই রিট্রায়ালে আবার তাকে এজলাসে ওঠার আগেই তার মৃত্যু হয় কারাগারের মধ্যেই। ভাবতে পারেন কিভাবে? নাকি ক্যান্সার হয়েছিল, কেউ বলে পেটের গণ্ডগোল, বা বিভিন্ন রকম এখন তথ্য আমরা পাই, কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই রহস্যময়। সেটা কি বলার অপেক্ষা রাখে? তারপরে কি দাঁড়ালো, কি পাওয়া গেল? যে অসওয়াল্ড অ্যাক্টেড অ্যালোন, অর্থাৎ অসওয়াল্ড নিজেই, তার মনে হয়েছিল নিজের উদ্যোগেই দায়িত্ব নিয়েছিলেন। কেউ তাকে ইন্ধন যোগায়নি, কেউ তাকে বলেনি, কেউ তাকে কিছুই বলেনি। তার ইচ্ছে হয়েছিল তিনি মনে করবেন যে রাষ্ট্রপতিকে মারবেন, কেনেডিকে মারবেন, তাই তিনি বেরিয়ে গিয়েছিলেন প্ল্যান করে। ব্যাপারটা এইরকমই দাঁড়ালো। হ্যাঁ, ব্যাপারটা এইরকমই দাঁড়ালো। আরেকটি ঘটনার কথা বলি। রোনাল্ড রেগান, 1981 সাল, ঠিক আছে, তাকে গুলি করলেন কে? হিকিংস বলে একজন, জন হিকিংস, এরকমই নাম। তো তিনি কেন করেছিলেন? সেক্ষেত্রেও বলা হলো হি অ্যাক্টেড অ্যালোন, যদিও অবশ্যই রেগান বেঁচে যান আর কি। তো কি বলা হলো না, তিনি ইনসেন ছিলেন, মানসিক রোগী ছিলেন। বেশ ভালো কথা। তো তাহলে তিনি হঠাৎ করে কেন রোনাল্ড রেগানকে মারার চেষ্টা করলেন? বললেন যে না, উনি নাকি জুডি ফস্টার বলে এক অভিনেত্রী, সেই সময় খুব সুন্দরী এবং নামী অভিনেত্রী, তার প্রতি তার প্রেম ছিল, ভালো লাগা ছিল, পাত্তা টাত্তা পাননি। তো তাই কিছু একটা করে তাকে ইমপ্রেস করবার জন্য, তার নজরে পড়বার জন্য, তার সুনজরে পড়বার জন্য নাকি তিনি এই বড় একটা মারিত গন্ডার টাইপের কর্মসূচি গ্রহণ করেছিলেন, এবং তার ফলশ্রুতি হিসেবে তিনি রোনাল্ড রেগানকে অ্যাটাক করেন। কি বুঝলেন? এক্ষেত্রেও অ্যাক্টেড অ্যালোন এবং ইনসেন। ব্যাপারগুলো কেমন রহস্যময় নয়? আচ্ছা, এবার বলুন তো, এই যে এরকম অ্যাক্টেড অ্যালোনের কেস এবং এই যে ইনসেন পাগল এরকম যারা আমেরিকান রাষ্ট্রপতিকে মেরে ফেলছে বা মারার চেষ্টা করছে, হ্যাঁ, সফলও হচ্ছে, আবার কখনো কখনো একটুর জন্য সফল হচ্ছে না। তো এই সব যারা ইনসেন ব্যক্তি, যারা অ্যাক্টেড অ্যালোন, নিজের উদ্যোগে এসব করে, তারা বিলিয়নিয়ারদের কেন মারে না? তাদের কেন টার্গেট করে না? তাদের প্রতিও তো অনেকের ক্ষোভ। এই যেমন ধরুন গেটস সাহেব, তার প্রতি কি সাধারণ মানুষের ক্ষোভ নেই আমেরিকায়? হ্যাঁ, ভ্যাকসিন নিয়ে কত মানুষের কি পরিস্থিতি আপনারা তো জানেন, বউয়ের ফলে, তাই তো? মারাত্মক পরিস্থিতি, কত মানুষ ঝরে যাচ্ছে, কত
অকালে কত যুবক যুবতী চলে যাচ্ছেন। কই তাহলে এই যে গেটস, যিনি গোটা বিশ্বে এখন এই অমৃত প্রমোট করেন এবং ব্যবসা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট করেন এই ভ্যাকসিনে, তো তার বিরুদ্ধে কেন কোনো অ্যাক্টেড অ্যালোনের কেস বা ইনসেন হয়ে কেউ গুলি টুলি চালাচ্ছেন না কেন? প্রশ্ন জাগে না? আমার তো জাগে। শুধু উনি কেন, বিশ্বের কোনো বিলিয়নিয়ার পলিটিশিয়ানরা এরকম যারা নাচানাচি করে না, মানে করতে অস্বীকার করে, ওই যারা পলিসি তৈরি করে, অ্যাকচুয়ালি তো কিং মেকার ওরাই, জায়নির শক্তি। আমাদের মনে হয় মোদি সব কিছু করছে, আমাদের মনে হয় বাইডেন সব কিছু করছে, আমাদের মনে হয় অমুক সব কিছু করছে, দিদি সব কিছু করছে। তা নয় কিন্তু। কিং মেকার ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য কিং, এটা আমরা তো জানি। ওরাই কিং মেকার। তো তো সেই ক্ষেত্রে এই যে কিং মেকার যারা রয়েছে, তো অন্তরালেই থাকে, আড়ালেই থাকে। আপনি কজন রথচাইল্ডকে দেখেছেন বলুন দেখে? কবার দেখেছেন? কোনো জায়গায় তাদের তো আছে, তারা তো এখনও তাদের উত্তরাধিকারী রয়েছে, খুব কালে ভদ্রে তাদের দেখা যায়। তাদেরকে কখনো দেখেছেন বড় বড় ইন্টারভিউ দিতে? গেটস সাহেব তো তাদের প্রতিনিধি মাত্র, উনি তো মুখ। আসল তো কিং মেকাররা আড়ালে, তারা বিল গেটসদেরও নিয়ন্ত্রণ করে এবং বিল গেটসরা তাদের সঙ্গে সিম্বায়োসিস তত্ত্বে বাঁচেন, নিজেদের আখেরও গুছিয়ে নেন, পাশাপাশি ডান্সিং টু দ্য টিউনও করেন। তো যাই হোক, তো এইরকম অ্যাক্টেড অ্যালোন কেস কিন্তু বিলিয়নিয়ারদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। একজন বিশ্বের কোনো পুঁজিপতি, কোনো বিলিয়নিয়ার এইভাবে ইনসেন হত্যাকারী বা উন্মাদ হত্যাকারীর কবলে পড়েননি। রহস্য নয়? ব্যাপারটা রহস্যময় নয়? আমার তো খুব রহস্যময় লাগে। সব কিছুর কি লিঙ্ক হয়? এই জন্য ভাবতে হয়, মস্তিষ্কটাকে সবসময় খেলাতে হয়, সব সময় খেলাতে হয়, নইলে তো মুশকিল। নইলে তো আপনি মেন স্ট্রিম মিডিয়ার মগজ ধোলাইয়ের শিকার হয়ে যাবেন। যাচ্ছেন অনেকেই, বেশিরভাগই তাই যাচ্ছেন। এবার আসুন দেখি যে যারা এরকম বলছেন যে এটা নাকি ট্রাম্প সাহেব নিজেই সাজিয়েছেন, যাকে স্টেজ করা বলে, তো উনি কেন সাজাবেন? উদ্দেশ্যটা কি? উনি কি হেরে যাবেন বলে মনে হচ্ছেন তাই? না না না, তথ্য কিন্তু তা বলছে না। আমি লিঙ্ক দিয়ে দেবো পিউ রিসার্চ সেন্টার, যেটা বলছে আগামী এখনও পর্যন্ত ট্রাম্পের দিকে পাল্লাটাই বেশি করে ভারী হচ্ছে। আগে হ্যাঁ, একটা সময় ছিল 50-50, মানে 49-48 এরকম একটা, বাকি যারা ভোটার্স তারা অনিশ্চিত ছিলেন। অর্থাৎ 49 ছিল ক্ষমতাসীন, যাকে আমরা বলি ডেমোক্র্যাট পার্টি, জো বাইডেনের পার্টি ক্ষমতাসীন, আর যারা কন্টেন্ডার রিপাবলিকান পার্টি, যার প্রতিনিধি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তো তাদের কি ছিল 49-48%। বাকি ছিল মানে আনডিসাইডেড ভোটার্স। সেটা কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে বাড়ছে, অর্থাৎ পাল্লাটা রিপাবলিকান পার্টির দিকে ঝুঁকে পড়ছে, ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝুঁকে পড়ছে। তো এমতাবস্থায় তাকে কেন সিম্প্যাথি ওয়েভ তৈরি করতে হবে এরকমভাবে রিস্ক নিয়ে? এমনিতেই তার বিরুদ্ধে এত শয়ে শয়ে মামলা চলছে যাতে তিনি ইলেকশনে লড়তে না পারেন। হ্যাঁ, আসছে। তাকে শুধু এই হত্যার চেষ্টা নয়, তার বিরুদ্ধে প্রচুর এত মামলা আগে কোনো আমেরিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে হয়নি, তথ্য তাই বলছে। 34 কাউন্টস অফ ফেলোনি, কোনো ক্ষেত্রে এমন অবস্থা এসেছে যে আগামীতে তাকে হাজতবাস পর্যন্ত করতে হতে পারে। সেক্সুয়াল অ্যাসল্ট থেকে শুরু করে অর্থনৈতিক বিভিন্ন রকম ফান্ডিং, হেজ ফান্ড থেকে শুরু করে, হাসাপ থেকে শুরু করে, সেক্সুয়াল অ্যাসল্ট থেকে শুরু করে এমন কোনো অভিযোগ নেই যা তার বিরুদ্ধে করা হয়নি। এবং তিনি যেহেতু ওই যে বিলিয়নিয়ার, 7.7 বিলিয়নের অধিপতি এখন, তাই তিনিও কিন্তু সমান হারে লড়াইটা লড়তে পারছেন আদালতে বুক ফুলিয়ে, এবং অনেক কেস থেকে নিজেকে তিনি মুক্ত করতে পেরেছেন। কিন্তু সাধারণ যদি কোনো রাষ্ট্রপতি হতেন, যদি এত অ্যাসেট না থাকতো, তাহলে কী হতো? এতদিনে তাকে কবেই তিনি দৃশ্যপটের বাইরে নিক্ষিপ্ত হতেন, তাই নয় কি? আমি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছি না, তিনিও কিন্তু পুঁজিপতি, বিলিয়নিয়ার। খেলাটা বুঝুন, একটা খেলা চলছে, টাগ অফ ওয়ার চলছে। ডোনাল্ড ট্রাম্প আসলে পুরনো বিশ্ব, যে বিশ্ব এখনও পুরোটা নিউ ওয়ার্ল্ড অর্ডারে
ট্রান্সফার করেনি, সেই বিশ্বটাকে ট্রান্সফর্ম করেনি, প্রসেস চলছে, আমরা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে চলছে। সেটাও যে খুব ভালো অসাধারণ কিছু ছিল তা তো আমি বলি না, আমার স্বপ্নের বিশ্ব সেটাও নয়। কিন্তু এই যে ট্র্যাডিশনাল যারা পুঁজিপতি বিলিয়নেয়ার, যারা ট্র্যাডিশনালের আগে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের আগে, মানে এআই বা এই যে এরকম চরম ডিজিটাইজেশনের আগে যে বিভিন্ন রকম ক্ষেত্রে যারা ইনভেস্ট করে বড় বড় পুঁজিপতি বা বিলিয়নেয়ার হয়েছেন, যেমন অন্যতম ডোনাল্ড ট্রাম্প, তাদের সঙ্গে যারা এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের সমর্থক এবং নিউ ওয়ার্ল্ড অর্ডারকে কাজে লাগিয়ে যারা আরও ধনকুবের হতে পারেন এবং তাদের সম্পদকে মাল্টিপ্লাই করতে পারেন, এই রকম মানসিকতা বা নো হাউ বা টেকনোলজি যাদের বা ক্ষেত্র যাদের কাছে আছে, তাদের সঙ্গে এই যে একটা ওল্ড ওয়ার্ল্ড, যদি আমরা এটাকে এইভাবে বলি, বা ট্র্যাডিশনাল ওয়ার্ল্ড বলি, তার যে সমর্থক পুঁজিপতি বা সেইখানে যারা ইনভেস্ট করেছেন, সেই সব পুঁজিপতিদের সঙ্গে একটা সংঘাত বা কনফ্লিক্ট অনিবার্য, সেটা আমি বহু আগেই বলেছিলাম। তো এই আমেরিকাতে কিন্তু এই সংঘাতটা, এই কনফ্লিক্টটা শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তার একটা মুখ মাত্র এই পুঁজিপতি যারা এই নতুন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে যারা সরব হয়েছেন, ব্যক্তিগত স্বার্থ অবশ্যই আছে এবং জনগণকেও তারা সঙ্গে পেয়েছেন, তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প অগ্রগণ্য। আসুন আমরা দেখে নেই রিপাবলিকান পার্টিকে শুধু এই ডোনাল্ড ট্রাম্প যে শুধু এই নতুন বিশ্ব ব্যবস্থার টেকনোলজি, যেমন ধরুন ইলেকট্রিক ভেহিকল যেটাকে বলা হয়, তার বিরুদ্ধে 2023-এও গত বছরও রীতিমতো পাবলিক প্লেসে বক্তৃতা রাখবার সময় সরব হয়েছেন। তার আগেও বহুবার সরব হয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন যে এই ব্যাটারি গাড়ি 35 মিলিয়ন, অটোমোবাইল সেক্টরে 35 মিলিয়ন মানুষের জীবিকা ছিনিয়ে নেবে, ভাবতে পারেন। আর এ একটা বড় জায়গা যেখানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু একটা বড় লবি, এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের যারা শিল্পপতি এবং যারা ইলেকট্রিক কারকে প্রমোট করছেন, তারা কিন্তু খেপে গেছেন, মারাত্মকভাবে খেপে গেছেন। কারণ কি, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। কারণ ইলেকট্রিক ভেহিকল বা ইভিএম, যেটা ইভিতে আমরা দেখতে পাচ্ছি $100 বিলিয়ন ইতিমধ্যেই তারা ইনভেস্ট করে ফেলেছেন, বিনিয়োগ করে ফেলেছেন। তা সত্ত্বেও কিন্তু আমেরিকাতে এই গাড়ির প্রতি মানে আগ্রহটা তেমন হারে, যতটা আশা করা হয়েছিল সেই হারে কিন্তু বাড়ছে না, মাত্র 5.6 বা 7-এ আটকে আছে, খুব মার্জিনাল ইনক্রিজ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প 2023-এর র্যালিতেও পাবলিক মিটিংয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি এর বিরুদ্ধে এবং তিনি ক্ষমতায় এলে কড়া হাতে তার পলিসি তৈরি করবেন। হ্যাঁ, তিনি এই গাড়িকে রীতিমতো এক্সপেন্সিভ থেকে শুরু করে জব স্ন্যাচার বলেছেন, মানে এই চাকরি ছিনিয়ে নেওয়া, মানুষের পেটের ভাত ছিনিয়ে নেওয়া, জীবিকা ছিনিয়ে নেওয়ার জন্য এই প্রযুক্তি। তাই তিনি সরবে এটার বিরুদ্ধে তার অবস্থান জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবার বুঝুন, বাইডেন ঠিক তার উল্টো। কারণ আপনারা জানেন যে বিগত নির্বাচনের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকেই কিন্তু সবাই ধরে রেখেছিল তিনি জয়লাভ করবেন, এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচনের অনেকেই বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প হারেননি, তাকে কৌশলে হারিয়ে দেওয়া হয়েছে। যে শক্তি ডোনাল্ড ট্রাম্পকে চাইছে না, নতুন বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বিপজ্জনক, কারণ এই ব্যাপারটাকে পুরোটা পিছিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমেরিকা একটা ফ্যাক্টর, আপনারা তো জানেন, আমেরিকা এখনও গোটা বিশ্বের, চীন যদিও ইমার্জিং পাওয়ার, সেখানেও মহাজনের শক্তি তাদের ডেরা সাজিয়ে ফেলেছে, কিন্তু এখনও পর্যন্ত আমেরিকাকে তো অগ্রাহ্য করা যায় না, অস্বীকার করা যায় না, যায় কি? আর তাই ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন যে ক্ষমতায় আসার পর তিনি কী করেছিলেন। ক্ষমতায় আসার পর তিনি প্যারিস ট্রিটি থেকে, যেটা জিরো কার্বন এমিশন, অর্থাৎ যেগুলো আপনারা এখন শুনতে পান আর কি, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিংকে মিনিমাইজ করতে গেলে যে সব টার্গেটের কথা বলা হয়, যেমন জিরো কার্বন এমিশন, তার মধ্যে ফসিল ফুয়েলকে জনগণের আওতার বাইরে নিয়ে যাওয়া, যার মধ্যে ইভি বা ইলেকট্রিক ভেহিকলকে প্রমোট করা, তাই তো এগুলো রয়েছে। হ্যাঁ, এগুলো রয়েছে তো, এবং
যেগুলোর বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প রুখে দাঁড়িয়েছিলেন, এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেই কী করেছিলেন, তিনি প্যারিস ট্রিটি থেকে আমেরিকাকে বের করে এনেছিলেন। বলেছিলেন আমেরিকা এই জিরো কার্বন এমিশনের রুল মানবে না আমেরিকা, কারণ এতে করে প্রচুর মানুষের জীবিকা চলে যাবে এবং আমেরিকা পুরনো যে সিস্টেম টেকনোলজি তাতেই থাকবে, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি মাস্ক পরতে অস্বীকার করেছিলেন এবং রোনাকে তিনি কী করেছিলেন, তিনি বলেছিলেন একটা সামান্য একটা সর্দি কাশি মাত্র, এবং তিনি বারবার মাস্ক পরতেন, অস্বীকার করতেন এবং দু একবার চাপে পড়ে থাকলেও থুতনির নিচে ঝুলিয়ে রাখতেন। বাইডেন ঠিক তার ব্যতিক্রম আর কি, মানে উল্টো, তিনি সব সময় একেবারে টাইট মাস্ক পরে থাকেন। বাইডেনের যদি ছবি দেখে থাকেন কখনো দেখবেন সব সময় তাকে একেবারে নাক পর্যন্ত মাস্ক গোঁজা বাইডেন, অশীতিপর বাইডেন, তাকে নিয়ন্ত্রণ করা অনেক সোজা, তাই তো। তো তিনি এখন আছেন এবং এই যে যারা ইলেকট্রিক ভেহিকল প্রমোট করছেন, যারা ইনভেস্ট করেছেন, $100 বিলিয়ন ইনভেস্ট করা হয়ে গেছে, তারা কিন্তু বাইডেনকেই চাইছেন। কারণ ট্রাম্প এলে কিন্তু এই শিল্পের অবস্থা শোচনীয় হয়ে উঠবে, এটা তারা বুঝতে পারছেন। এবং ট্রাম্প কিন্তু কোনো রকমভাবে গোপনও রাখেননি, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এ তো গেল একটা দিক, আমি আরও বহু দিক আছে, আমি ভিডিও দীর্ঘ হয়ে যাবে, আমি সংক্ষেপে এই ইন্ডাস্ট্রি এবং ইকোনমির দিকটি বললাম। আর কি আছে? অবশ্যই ভ্যাকসিন, বউ আমেরিকাতে অকাল মৃত্যু ক্রিয়াতে, ভৌভৌয়ের ক্রিয়াতে অনেক মানুষ চলে যাচ্ছেন এবং তার ফলে কি হচ্ছে আপনারা জানেন। আমেরিকাতে এই ভৌভৌ বিরোধী মিছিল, ডেমনস্ট্রেশন বড় বড় আকার নিয়েছে। সেই সময় আমি ছবি দিয়েছি, লিখেছি, অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আছে। ডক্টরস ফর ট্রুথ থেকে শুরু করে বিভিন্ন রকম পাবলিক ফোরাম থেকে উদ্যোগ নিয়ে বিভিন্ন বিজ্ঞানী, হেলথ ওয়ার্কার তারা পথে নেমেছেন, হাজারে হাজারে মানুষ পথে নেমেছেন। তো সেই শিবির, এই ভৌভৌ বিরোধী শিবির কিন্তু রিপাবলিকান পার্টির সমর্থক। আগে হ্যাঁ, সংখ্যাটা ক্রমশ বাড়ছে, গোটা আমেরিকা জুড়ে তো বাড়ছেই, গোটা বিশ্ব জুড়ে বাড়ছে, সেটা ওরা টের পেয়েছে। পাশাপাশি আরও একটা খবর আপনাদের জানিয়ে দিই, আগে আমি ভিডিওতে বা লেখাতেও বলেছি। জয় ভট্টাচার্য যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত রিসার্চার, তিনি কিন্তু ব্যারিংটন ডিক্লারেশনে তার সঙ্গে অক্সফোর্ড ইউনিভার্সিটির সুনেত্রা ভট্টাচার্য ছিলেন, আরও কয়েকজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন, ভাইরোলজিস্ট ছিলেন। তো তারা কিন্তু পরিষ্কার বলেছিলেন লকডাউনের কোনো দরকার নেই। একদমই তাই, ব্যারিংটন ডিক্লারেশন হুকে তারা জানিয়েছিলেন, এর মাধ্যমে হুকে মেল করেছিলেন, লিখেছিলেন, বহু দরবার করেছিলেন, কিন্তু তাঁদের কথা শোনা হয়নি। তো এই জয় ভট্টাচার্য কিন্তু রিপাবলিকান পার্টির সমর্থক এবং তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ডেসান্টিস থেকে শুরু করে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন র্যালিতে তাকে দেখাও গেছে। তাহলে বুঝতে পারছেন তো, বিজ্ঞানীরাও যারা এই ভৌভৌয়ে প্যান্ডেমিকে বিরোধিতা করেছেন, লকডাউনে বিরোধিতা করেছেন, তারাও কিন্তু সরাসরি প্রকাশ্যে রিপাবলিকান পার্টির সঙ্গে তাদেরকে দেখা যাচ্ছে। এটা নিশ্চয়ই এই জায়নির শক্তির কাছে অশনি সংকেত, তাই নয় কি? অবশ্যই অশনি সংকেত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই তো। তাহলে এমতাবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প শুধু একজন রাষ্ট্রপতি নন, তিনি একটা শিবিরকে রিপ্রেজেন্ট করছেন, নতুন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা। একদিকে অটোমোবাইল সেক্টর বলুন বা শিল্প ব্যবস্থা বলুন, ইন্ডাস্ট্রি বলুন, তিনি নিজেও একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইনভেস্টার, তাই তো। আর পাশাপাশি এই ভ্যাকসিনের ক্ষেত্রেও তার যে অবস্থান, প্যান্ডেমিকের ক্ষেত্রেও তার যে অবস্থান, এই দুই অবস্থানে কিন্তু নতুন বিশ্ব ব্যবস্থার যে স্লোগান, যে ক্রাক্স, দ্য এসেন্স, তার বিরুদ্ধে যায়, তাই তো। তাহলে এই যে পরিস্থিতি, তাতে করে কি আপনাদের মনে হবে, আমি ছবিটা খুব সংক্ষেপে বললাম, কি মনে হবে যে ডোনাল্ড ট্রাম্প নিজেই বন্দুকবাজ ভাড়া করেছিলেন এবং বলেছিলেন ভাই তুমি ছাদে ওঠো,
উঠে তুমি দুজন এমন করে গুলি করবে যেন আমার অ্যাটেন্ডি মারা যায় আর একজন আহত হয় সিরিয়াসলি, আর আমার ঠিক কানের পাশ দিয়ে যেন যায়, হ্যাঁ, আমি যেন বেঁচে থাকি, কিন্তু হ্যাঁ একদম টার্গেট করে কান ছুঁয়ে গুলিটা চালাবে, যেন টাচ করে বেরিয়ে যায়। এবার কীরকম তাহলে বন্দুকবাজ হতে হবে বলুন দেখি, 20 বছরের বন্দুকবাজ, হ্যাঁ, কোনো ট্রেনিং ফেনিং কিছু নেই, হ্যাঁ, তাকে দিয়ে যদি এরকম হয় মানে একদম কান ঘেঁষে বেরিয়ে যাবে, তাই তো? এইরকম ব্যাপারটা তো তিনি ভেবেছিলেন কি ছক করেছিলেন? হ্যাঁ, কি কি মনে হচ্ছে? আমার তো যা বলার বলে দিয়েছি, বাকি আপনাদের ব্রেনকে কাজে লাগান। এবার দেখুন, আমি লিঙ্কগুলো তো দিয়ে দেব। তো এটাই কি শেষ হামলা ডোনাল্ড ট্রাম্পের ওপরে? না না না, আমি আবার বলে দিয়েছি, আগেও বলেছি, আবার হামলা হবে। শুধুমাত্র বন্দুকে হামলা নয়, আদালত আছে, আইন আদালতকে লেলিয়ে দেওয়া হয়েছে। তার মানে তিনি যে খুব সাধু পুরুষ এমন বলছে না, তা কিন্তু বলছি না। বিলিয়নিয়ার আপনি যখন বিলিয়নিয়ার হবেন এই বিশ্ব ব্যবস্থায় দাঁড়িয়ে, আপনি সাধু পুরুষ হলে আপনি বিলিয়নিয়ার হতে পারবেন? পারবেন না। আমি কনফ্লিক্টটা বোঝাচ্ছি যে এই ইন্ডাস্ট্রিয়াল যে লবি, যেটা এখন ডিভাইড হয়ে গেছে, একটা নতুন বিশ্ব ব্যবস্থাকে কেন্দ্র করে মুনাফা তৈরি করতে চাইছে, আর অপর যে লবি তারা এর আগে যেটা ট্র্যাডিশনাল যদি আমরা এটাকে বলি, মানে এতদিন যেটা চলে আসছে, এটাকে ওল্ড অর্ডার আমরা বলতে পারি সংক্ষেপে, এই ওল্ড অর্ডারকে তারা ধরে রাখতে চাইছে। এই একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, যেটা আমি বহু আগেই বলেছি, তাই তো? তাহলে ডোনাল্ড ট্রাম্প কি এতটাই বোকা যে যদি তিনি ইনসাইডের ব্যাপারটা হয়ে থাকে, তিনি সাজিয়ে থাকেন, তো তাহলে তো তাকে ধরলেই, তো তাকে জিজ্ঞাসাবাদ করলেই, 3rd ডিগ্রি পড়লেই অনেক তথ্য বেরিয়ে যেত এবং জানা যেত যে ডোনাল্ড ট্রাম্পই এটা সাজিয়েছেন। আর যদি তাই হতো তাহলে তাকে হত্যা করা হলো কেন? তাকে ধরলে তো আরও অনেক তথ্য পাওয়া যেত। কেন তাকে FBI গুলি করে মেরে দিল, যাতে করে কোনো কিছু জানতে পারা গেল না এবং জানা গেল, মানে একই রকমভাবে আগের ক্ষেত্রে যেমন করে ঘটতো, যেটা মিডিয়াকে দিয়ে বলানো হলো বা বলছে মিডিয়া, যে হি অ্যাক্টেড অ্যালোন। ম্যাথিউ ক্রুকস তিনি একা একাই নিজের মতো বুদ্ধি করে প্ল্যান করে এই কাজটি করেছেন। আমি ভিডিওর শেষ অংশে চলে এসেছি। আমি বহু আগেই কিন্তু বলেছিলাম যে আমেরিকা টুকরো টুকরো হয়ে যেতে পারে আগামীতে, এবং হবেই হবেই। এবং এই যে প্রক্রিয়াটা কিন্তু এখন যে শুরু হয়েছে তা নয়, বীজ কিন্তু বহু আগে থেকেই রয়েছে, তাই? কারণ আমি বারবার বলেছি, নতুন বিশ্ব ব্যবস্থার বিরোধিতা যে সব স্টেট করবে, যেখানে বেশি বিরোধিতা আসবে, সেই সব স্টেটের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকমের কৌশল, ডিভাইড অ্যান্ড রুল থেকে শুরু করে সেগুলো নেওয়া হবে। এবং আমেরিকা এত বড় একটা দেশ, সে যদি এরকমভাবে ইউনাইটেড থাকে তাহলে জায়নিস্ট শক্তির কাছে মারাত্মক রকমের বিপদ হতে পারে। এই কারণে ওরা ভারতবর্ষ ত্যাগ করার আগে, ওরা তো যায়নি, ওদের দালালদের রেখে গিয়েছিল, জওহরলাল থেকে শুরু করে এদেরকে ভাগ করে দিয়ে গিয়েছিল, ডিভাইড অ্যান্ড রুল। ঠিক আমেরিকাকেও ওরা কিন্তু ভাগ করে যাবে, ভাগ করে দেবে আগামীতে, এটা আমার বিশ্বাস। তার জন্য জনতাকে ওরা খেপাবে, ফান্ড করবে, বিক্ষোভ দেখাবে, বিভিন্ন রকম নেতার কারখানা ওরা তৈরি করবে, যেটা আমাদের দেশে ওরা নেতার কারখানা তৈরি করে। তো আজকে শেষ অংশে একটু বলে দিই, শেষ করার আগে বলে দিই রহস্যটা কোথায় জানেন? অনেক গভীরে, এগুলো আমরা জানতে পারি না, কিছু কিছু আমার মতো লেখকরা খুঁজে বের করে। যেমন তেমনই একটি ঘটনা বলি। জেফ কেনেডি, তাকে হত্যা করা হলো 1963 সালের 22শে নভেম্বর সম্ভবত, আমার যতটা মনে পড়ছে। হ্যাঁ, তো তাকে কেন হত্যা করা হলো? জানা যাচ্ছে অপারেশন নর্থ উডস বলে একটি কর্মসূচি, যেটা মার্কিনী সরকারের সিকিউরিটি, সেই সময়ের পেন্টাগন বলুন, FBI বলুন, সবাই মিলে প্রস্তাব, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমেরিকা নিজেকেই আক্রমণ করবে নিজেদের রিসোর্স ব্যবহার করে। অর্থাৎ আমেরিকান বাড়ি বিল্ডিং ধ্বংস করা হবে, আমেরিকান জাহাজ ধ্বংস করা হবে। কারা করবে? কেন? CIA করবে। CIA থেকেই প্রস্তাবটা দেওয়া হয়েছিল।
বুঝতেই পারছেন সিআইএ কেন প্রস্তাবটা দিতে যাবে জেএফ কেনেডিকে, পেছনে তো কোনো শক্তি আছে। কেন করা হয়েছিল? এই সব নিজের দেশে নিজেরাই ধ্বংসলীলা চালিয়ে দায়ী করা হবে কাউকে, কিউবাকে দায়ী করা হবে। সেই সময় কিউবার সঙ্গে আমেরিকান সম্পর্ক খুব খারাপ ছিল, তাই তো? তখন সোভিয়েত ইউনিয়ন টিকে আছে, রীতিমতো শক্তিশালী, কিউবাকে সে মদত দিয়ে যাচ্ছে, তাই তো? সেই কিউবান মিসাইল ক্রাইসিসের কথা আপনাদের মনে থাকতে পারে যারা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে স্টাডি করেন। তাই নিজেকে নিজে আক্রমণ করে, এই ব্যাপারটা এরকম বলুন তো, ওই যে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন, এটা দেখা যায় যে অনেক সিনেমাতেও দেখা যায় যে কোনো নারী হয়তো দেখা গেল কাউকে ধর্ষক বানাবে, সাজাবে, সে নিজের জামা কাপড় নিজে ছিঁড়ে ফেললো বা নিজেকে ছুরি দিয়ে আঘাত করলো, করে তারপরে চেঁচাতে শুরু করলো। ব্যাপারটা ওই রকমই, সংক্ষেপে বললাম। এটা পুরুষও করতে পারে নিজে কার শত্রুকে ফাঁসানোর জন্য। তো এইরকম একটা অপারেশনের ছক ওরা তৈরি করে ফেলেছিল। কোন জাহাজ কোথায়, কোন কোন বিল্ডিং, কোন কোন মার্কিন বিল্ডিং, কোন কোন দপ্তরকে ধ্বংস করা হবে, এবং সেই ছক তৈরি করে ফেলেছিল যার নাম অপারেশন নর্থ উডস। আমার ইচ্ছে আছে এই নিয়ে একটি পূর্ণাঙ্গ বই লেখার আগামীতে, জানি না পারবো কি না, ইচ্ছে আছে, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো সেই প্রস্তাব যখন কেনেডির কাছে আসে, তিনি না করে দেন পরিষ্কারভাবে। হ্যাঁ, না, এটা হবে না। এটা কীরকম কথা? আমরা নিজেরাই নিজেদের রিসোর্সকে ধ্বংস করব। আমেরিকা নিজেই আমেরিকার বিল্ডিং, সদর দপ্তর, রেল, জাহাজ, সাবমেরিন সব ধ্বংস করবে? না না না, এতটা নিচে আমরা নামতে পারবো না। উই ক্যানট বি সো মিন বলে তিনি অপারেশন নর্থ উডসকে বাতিল করে দেন, গ্রহণ করেননি। তার কিছুদিন পরেই ডালাসে তাকে লক্ষ্য করে গুলি ছুটে আসে। রক্তাক্ত কেনেডিকে জড়িয়ে তার স্ত্রী জ্যাকলিন কেনেডি হতভম্ব হয়ে যান। তার জগৎটা দুলে ওঠে, জগৎটা দুলে ওঠে। তারপর তো সব শেষ, কিন্তু তদন্ত, ইনভেস্টিগেশন, সব ফল কিন্তু জিরো, শূন্য শূন্য শূন্য। কারণ ইনভেস্টিগেশন এজেন্সি, আদালত থেকে শুরু করে সব কিছুই ওদের পেরোলে আছে। ওরাই পেমেন্ট করে, ওরাই মাইনে দেয়, ওরাই সব কিছু করে, ওরাই স্ক্রিপ্ট লেখে, ওরাই কন্ট্রোল অপোজিশন তৈরি করে, ওরাই সিনেমা বানায়, ওরাই ভিলেন তৈরি করে, ওরাই নায়ক তৈরি করে। আর তাই এরকম ঘটনা ঘটে, আগামীতেও ঘটবে, যতদিন না পর্যন্ত বিশ্বের ওপরে ওদের টোটাল কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, আজ এই পর্যন্তই। ছড়িয়ে দিন, প্রশ্ন থাকলে অবশ্যই করুন। আপনাদের প্রশ্ন আমি কমেন্ট বক্সে দেখি, সেই প্রশ্ন যদি আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমি তার উপরেও ভিডিও করি। অবশ্যই ভালো থাকবেন, ছড়িয়ে দিন। ধন্যবাদ।